দেখুন, 1976 সাল থেকে তৎকালীন প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের হাত ধরে সর্বপ্রথম মধ্যপ্রাচ্যে সৌদি আরবে জনশক্তি প্রেরণের মাধ্যমে সর্বপ্রথম আন্তর্জাতিকভাবে বিদেশে শ্রমশক্তি কর্মসংস্থানের সৃষ্টি হয় এবং এই দেশের সংগ্রামী কিছু ব্যক্তি সর্বপ্রথম সৌদি আরবে জনশক্তি প্রেরণের সঙ্গে জড়িত হয়ে দেশকে যখন শিক্ষায়, সংস্কৃতি, শিল্প এবং মানব সম্পদে শক্তিতে পরিণত করে যখন একটি দেশ এগিয়ে যেতে শুরু করেছে, এই দেশটি নিয়ে বারবার ষড়যন্ত্র করে আমাদের প্রতিবেশী 2-3টি দেশ আমাদের সর্বপ্রথম আঘাত এনেছে আমাদের শিল্পের প্রতি। স্বাধীনতার পর থেকে আস্তে আস্তে আমাদের এই দেশের কিছু আইন প্রণেতার মাথার মধ্যে এই দেশের শিল্প কারখানাকে কীভাবে ধ্বংস করা যায় সেই মেথড তাদের মাথায় ঢুকিয়ে দিয়ে এই দেশের শিল্প কারখানাকে ধ্বংস করে দিয়ে আজকে বাংলাদেশকে এক অর্থনৈতিক ধ্বংসের স্তূপে পরিণত করছে। তারপরও শিল্প সংস্কৃতি ধ্বংস করার পরে যখন দেখতে পেল যে বাংলাদেশের সংগ্রামী জনতা, বাংলাদেশের দামাল ছেলেদের কখনো দাবিয়ে রাখা যাবে না এবং এই দেশের লোক মানব সম্পদে পরিণত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে রেমিটেন্স আহরণে যুদ্ধে শুরু করেছে এবং এর সঙ্গে একজাক তরুণ উদ্যোক্তা বিশ্বের প্রায় 160টি দেশে ছড়িয়ে ছিটিয়ে 1,50,000 জনশক্তি প্রেরণ করছে। আজকে প্রতি মাসে বিলিয়ন ডলার রেমিটেন্স হিসেবে আমাদের রিজার্ভে উন্নীত হচ্ছে এবং যা দিয়ে আমাদের বিশেষ ক্রাইসিস মুহূর্তে আমদানি রপ্তানি মিটিয়ে থাকে এবং বাংলাদেশের অর্থনীতিকে যতই ধ্বংস করতে চাচ্ছে দাবিয়ে রাখতে পারছে না। শেষ পর্যন্ত এখন আজকে 2-3টি বছর বিভিন্ন দেশের অর্থায়নে কয়েকটি এনজিও এমনভাবে মাইন্ডসেট করেছে, এমনভাবে ন্যারেটিভ সৃষ্টি করেছে, ঠিক পূর্বের ন্যায় শিল্প কলকারখানায় এই জনশক্তিকে ধ্বংস করার জন্য, যাতে এই দেশের লোক বিদেশে চাকরি করতে না পারে। এই দেশে জনশক্তি প্রেরণের সঙ্গে যারা জড়িত প্রায় কম বেশ 2,000-এর অধিক রিক্রুটিং লাইসেন্সের মালিক আপ্রাণ সংগ্রাম করে আজকে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার জন্য। সুতরাং এই দেশের 18টি মানুষ সবসময় সংগ্রাম করতে চাচ্ছে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, সবসময় দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু আমাদের আইন প্রণেতাদের মধ্যে কিছু দূরদর্শী বিমুখ আইন প্রণেতা আমাদের বিভিন্ন দেশের আমাদের যারা জনশক্তি প্রেরণের সঙ্গে যারা আমাদের প্রতিদ্বন্দ্বী পাকিস্তান এবং ভারত, তাদের অর্থায়নে কয়েকটি এনজিও আজকে 2-3 বছর যাবৎ এটার পিছনে লেগেছে কীভাবে ধ্বংস করা যায় এই দেশের জনশক্তিকে, যাতে বিদেশে জনশক্তি যেতে না পারে এবং জনশক্তি প্রেরণের সঙ্গে যারা জড়িত রিক্রুটিং এজেন্সির মালিক, আমরা যেন বিদেশে জনশক্তি প্রেরণ করতে না পারি এবং দেশকে যেন উন্নয়নের শিখরে পৌঁছাতে না পারি। আমরা দেখতে পেরেছি সরকারের ভিতরে, নতুন সরকারের মধ্যে কয়েকজন এমপি এবং মন্ত্রী পর্যন্ত কিছু বুঝে না বুঝেই বিদেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য কয়েকটি এনজিওর সাথে তারা দফায় দফায় মত বিনিময় করছে এই দেশের জনশক্তি প্রেরণকে ধ্বংস করার জন্য। বারবার বলে আসছি, আপনারা এই দেশের উন্নয়নের অংশীদার যারা, মূল চাবিকাঠি, মূল কারিগর যারা জনশক্তি প্রেরণের সঙ্গে জড়িত রিক্রুটিং এজেন্সি মালিকবৃন্দ, তাদের সঙ্গে আপনারা মত বিনিময় করেন। আপনার শিল্প, সাহিত্য, শিক্ষা সব কিছু ধ্বংস করে দিয়েছেন। এখন শেষ পর্যন্ত আপনারা এখন এই জনশক্তিকে ধ্বংস করার জন্য, জনশক্তি প্রেরণকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এই দেশকে একটি এই দেশকে একটি
গার্বেজ বানানোর চেষ্টায় আপনারা উপনীত হয়েছেন। আমরা সর্বশেষ দেখতে পেলাম গত 2-3 দিন আগে সরকার এবং বিরোধী দলের কেউ এটার থেকে বাদ যায়নি। এটা জনশক্তি প্যানেলের সঙ্গে জড়িত যারা রিকুইটেন্সির মালিক, এরা অত্যন্ত সাবলীল, শিক্ষিত, ভদ্র, মার্জিত এবং এরাই একমাত্র, আমি মনে করি এরাই একমাত্র এই দেশের দেশপ্রেমিক, এরাই এই দেশের একমাত্র অর্থনৈতিক মুক্তির জন্য যুদ্ধ করে যাচ্ছেন। আর যারা রাজনীতি করছেন এর মধ্যে অধিকাংশ রাজনীতিবিদ আসে এখানে ভোগ করার জন্য, এরা দেশকে দেওয়ার জন্য আসেনি। এদের মধ্যে দেশপ্রেমিক নাই, এদের মধ্যে দেশপ্রেম নাই। এরা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এরা কি ভূমিকা রাখতেছে এটা আজ জাতির কাছে প্রশ্নবিদ্ধ। সুতরাং মধ্যপ্রাচ্যের শ্রমবাজারটি টোটালি ধ্বংসের দ্বার প্রান্তে, টোটালি ধ্বংস হয়ে গেছেন। বাংলাদেশের এখন হাজার হাজার লক্ষ লক্ষ যুবক বেকার। আপনারা ঢাকা শহর দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ অটো রিকশার নির্যাতনে ঢাকায় বসবাস 3 কোটি মানুষ আজকে নির্যাতিত নিষ্পেষিত হয়ে ধুকে ধুকে পরিবেশ দূষণের মাধ্যমে অসুস্থ হয়ে ধুকে ধুকে মারা যাচ্ছে। এর প্রতি আপনারা পরিকল্পনা না করে এই দেশের যুবকদেরকে বিদেশে বা দেশে পুনর্বাসনে না করার পরিকল্পনা না করে আপনারা কিভাবে আরও বেকার সমস্যার বৃদ্ধি করা যায় সেই দিকে আপনারা ধাবিত হচ্ছেন। এটা দেশের জন্য একটা অশনি সংকেত। দেশ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে। বারবার আপনাদের সতর্ক করার পরও আপনারা সাবধানতা কেন যে অবলম্বন করছেন না, এতে আমরা আজ যারা জনশক্তি প্যানেলের সঙ্গে জড়িত আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আর যে সমস্ত আইন প্রণেতা, সংসদ সদস্যগণ আপনার দেশের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে, ইতিবাচক পরিকল্পনা নিয়ে উন্নয়নের অংশীদার না হয়ে তারা সবসময় পিছনের দিক থেকে হাঁটা শুরু করছেন। আমি মনে করি এদের থামানো উচিত। সরকার প্রধান এবং সরকার প্রধানের প্রতি আমাদের বিশেষ অনুরোধ, এদের যদি আজ থামাতে না পারেন তাহলে দেশ নিয়ে আমরা আজ শঙ্কিত হয়ে আছি। যে কোনো বিপজ্জনক আমাদের সম্মুখীন ফেস করার দ্বার প্রান্তে আমরা পৌঁছে যাচ্ছি। আমি মনে করি গত পরশুদিন আমাদের বিরোধী দলের একজন সাংসদ যে ধরনের একটা বয়ান তৈরি করেছেন, এটা অত্যন্ত সুপরিকল্পিত। আমরা পুরা সংসদে জানি বর্তমান বিরোধী দলের যিনি নেতা তিনি পুরো সংসদের মধ্যে 18 কোটি মানুষের মনে মুক্তার মতো তিনি ভয়েস রেজ করে আসছেন। এবং সরকারি দলের মধ্যে আমি দেখছি মাত্র 3 জন সাংসদ, একমাত্র প্রধানমন্ত্রী, দ্বিতীয়ত আমাদের লক্ষ্মীপুর জেলার 2 জন সাংসদ আশরাফুদ্দিন নিজাম এবং শহীদুদ্দিন এনি চৌধুরী। এই 3-4 জন সাংসদ ব্যতীত আর কারো মধ্যে সুশৃঙ্খল দেশপ্রেম আছে বলে 18 কোটি মানুষ মনে করে না। আমার মনে হচ্ছে আসলে যে কোনো দায়িত্ব না হওয়া পর্যন্ত, দায়িত্বভার গ্রহণ না পালন করা পর্যন্ত মানুষের পরিস্থিতি পরিবেশ বোঝার মতো ক্যাপাসিটি হয় না। তো সরকারি দলে যারা বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করছেন বা দায়িত্ব পালনের কাছাকাছি ছিলেন তারা হয়তো অনেকটা কিছু বুঝেন, বুঝুক না বুঝার ভান করে বিভিন্ন নেতিবাচক মন্তব্য আমাদের জনশক্তি প্যানেলের সঙ্গে জড়িত আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নেতিবাচক ন্যারেটিভ তৈরি করে যাচ্ছেন। এটা অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত আপত্তিকর। সুতরাং এগুলা 18 কোটি মানুষ এগুলো অবশ্যই আপনাদের কথাবার্তাগুলো শুনে এইটা মানে আমাদের যদি অস্বীকার করেন তাহলে এটা হবে অত্যন্ত জঘন্য অন্যায়, অবিচার এই দেশের প্রতি, এই দেশের জনগণের প্রতি, এই দেশের উন্নয়নের অংশীদার যারা জনশক্তি প্যানেলের সঙ্গে জড়িত তাদের প্রতি অত্যন্ত অন্যায় অবিচার হবে বলে মনে করি। আর বিরোধী দলের সাংসদ নেতা যিনি একটি মুখস্থ বয়ান তৈরি করেছেন, উপস্থাপন করেছেন সংসদে, এটি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এটি যে কোনো ব্যক্তি, যে কোনো একটা গোষ্ঠী
বাইরে থেকে ইন্ধন জুগিয়ে এনজিওর প্ররোচনায় আমাদের মধ্যে ঘাপটি মেরে থাকা যে কোনো একজন ব্যক্তি তার মুখস্থ একটা কবিতা লিখে দিয়ে তাকে ধরে দিয়ে আসছেন। একটি টিকিটের দাম আজকে আপনার 80 থেকে 90,000 টাকা, উনি 85,000 টাকায় লোক পাঠাবেন। আর এটার মধ্যে যারা জনশক্তি প্রেরণ নিয়ে কাজ করে, তারা যারা দেশ বিদেশে শ্রমবাজার আবিষ্কার করার জন্য, শ্রমবাজার খোঁজার জন্য তারা যে ট্রাভেল করেন, একজন জনশক্তি প্রেরণের সাথে জড়িত একজন সদস্য, তারা বুঝেন কতবার একটি দেশে আসা যাওয়া করতে হয় একটি শ্রমবাজার উন্মুক্ত করার জন্য। ওনাদের অভিজ্ঞতা নেই, ওই জ্ঞান নেই। যদি থাকতো, উনি এই 4-5 মাস সংসদের কালীন আমার মনে হয় এই একটি অযাচিত, আপত্তিকর, অত্যন্ত নিন্দনীয় একটি ন্যারেটিভ উপস্থাপন করেছেন আমাদের মাননীয় বিরোধী দলের সংসদ নেতা। তো এটা নিয়ে সারা বাংলাদেশে আজকে হইচই সৃষ্টি হয়েছে। যে বক্তব্যটি তিনি উপস্থাপন করছেন এটি অত্যন্ত অপমানজনক। যারা আমরা জনশক্তি প্রেরণের সঙ্গে জড়িত, এটা অত্যন্ত আপত্তিকর এবং অত্যন্ত নিন্দনীয়। আমরা এই প্রতিবাদে আমি মনে করি বাইরা সদস্যবৃন্দ এর প্রতিবাদ করবে। আর আমরা হয়তো একটি স্মারকলিপি দিব, যাতে ওই দিন এই সংসদে যে ধরনের বিতর্কিত নেতিবাচক মন্তব্যগুলো উপস্থাপন করেছেন তা স্পঞ্জ করার জন্য আমরা সরকারের উপরে অনুরোধ করব। তা আমি আশা করব ভবিষ্যতে যারা এই 2-1 সাংসদ যারা অযাচিত, অন্যায়ভাবে আপত্তিকর মন্তব্য করেছেন জনশক্তি প্রেরণের সঙ্গে জড়িত বাইরের সদস্যদের বিরুদ্ধে, ভবিষ্যতে আমি আশা করব অত্যন্ত সতর্কভাবে বিভিন্ন বক্তব্য উপস্থাপন করবেন। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।